চেকআপে মুখ্যমন্ত্রী হেঁটেই তো ভিতরে ঢোকেন তিনি, কাঁধে ছোট অস্ত্রোপচার হয়। স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী, শুক্রবার রাতেই ছেড়ে দেওয়া হয় তাকে। সুস্থই আছেন, বাইরে বেরিয়ে বললেন মমতা। নতুন বছরেরও শুভেচ্ছা জানান তিনি। নিম্ন আদালতে হাজিরা থেকে আপাতত রেহাই পেলেন না বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আদিবাসীদের সম্পর্কে মন্তব্যকে ঘিরে এফআইআর চার্জশিট হয়ে গিয়েছে। 19 জানুয়ারি হাজিরা দিতে হবে সিউড়ি আদালতে। বিদ্যুৎ চক্রবর্তীর আবেদন, বিশ্বভারতী থেকে বিদায়ের পর তিনি দিল্লিতে থাকেন। দিল্লি থেকে যাতায়াত অসুবিধাজনক, তার পরিবর্তে প্রতিনিধিকে হাজিরা দেওয়ার অনুমতি দেওয়া হোক। দ্রুত এবং সুষ্ঠু শুনানির স্বার্থে তার হাজিরার প্রয়োজন সওয়াল রাজ্যে। 2023-এর মতো 2024 সালের মাধ্যমিক পরীক্ষাও হবে সিসিটিভির নজরদারিতে। নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের। সেন্টার ও ভেন্যু সুপারভাইজারদের জন্য জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত সিসিটিভি ব্যবস্থা রাখতে হবে। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি থেকে, পরীক্ষা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত সিসিটিভি চালু রাখতে নির্দেশ। শুধু পরীক্ষার দিনগুলি নয়, ফল প্রকাশের দিন পর্যন্ত সিসিটিভিগুলি সচল রাখার নির্দেশ পর্ষদের। 1 জানুয়ারি থেকে সারা দেশব্যাপী অনির্দিষ্টকালীন রেশন বন্ধের ডাক। 16 জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে সারা দেশের 5,38,000 রেশন ডিলারদের জমায়েত। 29 ডিসেম্বর শুক্রবার খাদ্য ভবনের বিপরীতে ধর্ণা কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন। 16 তারিখ দিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেওয়া হবে ফেডারেশনের পক্ষ থেকে। ওজনে কম জিনিস পাওয়া ও ঠিকঠাক টাকা না পাওয়ার প্রতিবাদের ডাক রেশন ডিলার ফেডারেশন। চিংড়িঘাটা মোড়ের যান চলাচল সচল রাখতে বৈঠক। এডিজি ট্রাফিক সুপ্রতিম সরকার, বিধাননগর কমিশনারেটের সিপি গৌরব শর্মা সহ কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। বৈঠকের পর চিংড়িঘাটা থেকে নিউ টাউন বিশ্ববাংলা গেট পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন তারা। দুর্ঘটনা এবং যানজট কমানো নিয়ে মূলত এই বৈঠক। পাটনার কল সেন্টার মামলায় কলকাতা থেকে গ্রেফতার 2, তল্লাশিতে উদ্ধার আরও নগদ 90 লক্ষ টাকা। বুধবার থেকে ইডি পাটনার এই প্রতারণা মামলার তদন্তে তল্লাশি চালাচ্ছে শহরে। মূল অভিযুক্ত কেষ্টপুরের বাড়িতেও যান তদন্তকারীরা। পলাতক মূল অভিযুক্ত, তার 2 সঙ্গী সন্তোষ যাদব এবং সাগর যাদব নামে 2 ব্যক্তিকে গ্রেফতার করল ইডি। বুধবার তল্লাশিতে উদ্ধার হয়েছিল নগদ 1,85 লক্ষ টাকা। শুক্রবার উদ্ধার আরও 90 লক্ষ টাকা। গৃহবধূরা বেকার নন, তারা উপার্জনকারী। 15 বছরের পুরনো একটি মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের। বর্ধমানের পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক গৃহবধূর। অ্যাক্সিডেন্ট ক্লেম করে আদালতের দ্বারস্থ হয় মৃতার পরিবার। সেই মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ 6 লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করে পরিবার। মৃতার পরিবারকে 1,89,500 টাকা ক্ষতিপূরণ হিসেবে দেয় সংস্থাটি। আদালতের নির্দেশ মতো বাকি আরও 4,51,700 টাকা ক্ষতিপূরণ দেবে সংস্থা। ইছাপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2, গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়ার পুলিশ গ্রেফতার করে দুষ্কৃতীদের। ইছাপুর স্টেশনের কাছে ওই দুজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। কথায় অসঙ্গতি দেখা দিলে শুরু হয় তল্লাশি। তারপরেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি 7mm পিস্তল ও 2 রাউন্ড গুলি। ফের ভাঙড়ে বোমা উদ্ধার। ভাঙড়ের কাটাডাঙ্গা এলাকার একটি ধানের জমি থেকে বোমা উদ্ধার। বাজারে ব্যাগের মধ্যে থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। সকেট বোমা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ব্যাগ থেকে 3টি বোমা উদ্ধার করেছে পুলিশ। এলাকায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে কাশীপুর থানার পুলিশ। গঙ্গাসাগর মেলায় ফগ লাইট, যোগাযোগ ব্যবস্থায় করা নজরদারি, পরিবহন ব্যবস্থায় যথেষ্ট জোর দেওয়া হয়েছে দাবি দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে। গঙ্গাসাগর মেলা 8 থেকে 17 জানুয়ারি। গত বছরের মতো এবছরও মেগা কন্ট্রোল রুমে সমস্ত ব্যবস্থাই থাকছে। সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের সাহায্যে চলবে কঠোর নজরদারিও। গত বছর গঙ্গাসাগর মেলায় কুয়াশার কারণে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যাতায়াতের ক্ষেত্রে। সেই সমস্যার জন্য এই বছর ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন পুণ্যার্থীরা, এমনটাই দাবি করেছে জেলা প্রশাসন।
নাবালকত্ব প্রমাণে প্রথম স্কুলের সার্টিফিকেটের প্রয়োজন নেই, রায় বোম্বে হাইকোর্টের। 2015 সালে নয়া জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো সার্টিফিকেটই যথেষ্ট, মন্তব্য আদালতের। সংশ্লিষ্ট ব্যক্তি যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছেন তার যে কোনো একটি থেকে সার্টিফিকেট পেশ করলেই হবে। বিচারপতি SM মোদক নয়া আইন অনুযায়ী অভিযুক্তের বিচার করার নির্দেশ দিয়েছেন। জেডিইউর সভাপতি হলেন নীতিশ কুমার, এই পদে ছিলেন লালন সিং। লালন সিং ইস্তফা দেওয়ার পরই সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করলেন নীতিশ। শুক্রবার দুপুরে দিল্লিতে ন্যাশনাল এক্সিকিউটিভ বৈঠকে সর্বসম্মতিতে নীতিশ কুমারকেই দলের সভাপতি হিসেবে নির্বাচন করা হয়। এতদিন দলের জাতীয় সভাপতি ছিলেন লালন সিং। শুক্রবার তিনি ইস্তফা দেওয়ার কয়েক মিনিট পরে নীতিশ কুমারকে দলের সভাপতি হিসেবে নির্বাচন করা হয়। শনিবারে অযোধ্যায় নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনের আগে শনিবার অযোধ্যা স্টেশনের নাম বদলে হচ্ছে অযোধ্যা ধাম। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মেগা রোড শো এর পর জনসভা রয়েছে নমন। মোদীর সফরের কড়া নিরাপত্তার চাদরে অযোধ্যা। রাম মন্দির উদ্বোধনের আগে নয়া ফতোয়া যোগী সরকারের। অযোধ্যায় রাম মন্দির চত্বরে খোলা যাবে না মদের দোকান, খুলবে না সরকারি মদের দোকানের দরজাও। যোগী রাজ্যে জারি নয়া নির্দেশিকা। 1 বা 2 কিলোমিটার নয়, গোটা পথকে অ্যালকোহল ফ্রি জোন হিসেবে ঘোষণা করা হয়। এই চত্বরে যে কয়টি মদের দোকান রয়েছে তা ভেঙে দেওয়া হবে, যদিও ওই ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। ভগবত গীতার শ্লোকের ভুল অনুবাদ ক্ষমা চাইলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। প্রায় প্রতিদিনই ভগবত গীতার শ্লোক আপলোড করেন হেমন্ত। শুক্রবার সেই অনুবাদে ভুল হওয়ায় কটাক্ষের মুখে অসমের মুখ্যমন্ত্রী। এরপরই বিপাকে পড়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান অসমের মুখ্যমন্ত্রী। ঘন কুয়াশায় বিপত্তি। দিল্লি বিমানবন্দরে নামতেই পারল না রাহুল গান্ধীর বিমান। বাধ্য হয়ে 300 কিলোমিটার দূরের এক শহরে গিয়ে পৌঁছলেন কংগ্রেস নেতা। নাগপুরের কর্মসূচি সেরে দিল্লি ফেরার পথেই ভোগান্তি রাহুলের। শীত পড়তেই শিরোনামে আসে রাজধানী সহ পার্শ্ববর্তী এলাকার কুয়াশার দাপট। সপ্তাহের শুরুতে কুয়াশার দাপটে ব্যাহত হয়েছিল বিমান চলাচল, বাতিল হয়েছিল একাধিক ট্রেনও। এবার বিপাকে পড়লেন স্বয়ং রাহুল গান্ধী। যোগীরাজ্যে ফের ধর্মান্তকরণের অভিযোগ। মুসলিম নারীকে বিয়ের আগে বাধ্য হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন আশিস গুপ্ত নামে এক ব্যক্তি। বলপূর্বক ধর্মান্তকরণের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ আশিস গুপ্তর স্ত্রী। রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ একাধিক দলগুলিকে আমন্ত্রণ পাঠিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সেই আমন্ত্রণে কজন সাড়া দেবেন তা নিয়ে জল্পনা চলছে। তবে 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোনিয়া গান্ধী, এমনই খবর দলীয় সূত্রে। প্যালেস্তাইনে শরণার্থীদের সাহায্যে দ্বিতীয় দফায় সাহায্য পাঠালো ভারত। মোট 25 লক্ষ আমেরিকার ডলার অর্থ সাহায্য ভারতের। রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে অর্থ পৌঁছে যাবে শরণার্থীদের কাছে। এর আগেও প্যালেস্তাইনে শরণার্থীদের অর্থ সাহায্য পাঠায় ভারত। রাম মন্দিরের পর এবার বিদেশেও মন্দির উদ্বোধন করতে চলেছেন মোদী। এক হিন্দু মন্দির উদ্বোধনের জন্য মোদীকে আমন্ত্রণ জানিয়েছে আবু ধাবি। সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন মোদী। ফেব্রুয়ারি মাসে আরবের মাটিতে মন্দির উদ্বোধনে যাবেন মোদী। বর্ষবরণে কোনো উৎসব উদযাপন হবে না পাকিস্তানের নির্দেশ অস্থায়ী পাক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকারের। প্যালেস্তাইনবাসীর প্রতি সহমর্মিতা জানাতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের পথে বাড়ছে কাটা। কলোরাডোর পর ট্রাম্পকে অযোধ্যা বলে ঘোষণা মেইন প্রদেশের। 2021 সালে ক্যাপিটল হামলার নেপথ্যে ট্রাম্পের ভূমিকার জন্যই তাকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। কানাডায় হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের তেজ বাড়াচ্ছে খালিস্তানিরা। এবার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারেতে গুলি চলল এক বিশিষ্ট হিন্দু ব্যবসায়ীর বাড়িতে। দেওয়াল জুড়ে বুলেটের ছাপ। কেউ আক্রান্ত না হলেও আতঙ্ক রয়েই গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাজার 40% মানুষ এখনো দুর্ভিক্ষের শিকার। খাবার নেই, জল নেই, অন্য জলের জন্য হাহাকার সাধারণ মানুষের। এই আবহে যুদ্ধবিরতি ছাড়া পথ নেই, জানালো রাষ্ট্রপুঞ্জের ত্রাণ সংস্থা UNRWA এর ডিরেক্টর টমাস হোয়াইট। যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকা। বাধ্য হয়ে 5 কিলোমিটার পথ পায়ে হেঁটেই হাসপাতালে পৌঁছলো অন্তঃসত্ত্বা। কিভাবে যুদ্ধের হাত থেকে বাঁচাবেন সদ্যজাতকে, চিন্তায় ঘুম উড়েছে মায়ের। কায়রো যাচ্ছে হামাসের প্রতিনিধি দল। গাজায় যুদ্ধবিরতির জন্য মিশরীয় পরিকল্পনার বিষয়ে আলোচনা করতে কায়রোতে হামাস বাহিনীর একাংশ। নয়া কৌশলে যুদ্ধ চালাতেই এই কায়রো সফর হামাসের। এর ফলেও আরও ভয়াবহ হতে পারে যুদ্ধ পরিস্থিতি, এমনটাই মনে করা হচ্ছে।
অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবিতে পথে নামল নিউ ইয়র্কবাসী। হাতে পোস্টার নিয়ে যুদ্ধবিরতির দাবিতে স্লোগান তোলে সাধারণ মানুষ। ম্যানহাটনের ব্র্যান্ড পার্ক ও নিউ টাউনে বিক্ষোভ দেখায় আমজনতা। ড্রোন গুলি করে নামালো মার্কিন যুদ্ধজাহাজ। লোহিত সাগরে 25 জন ভারতীয় থাকা তেলের ট্যাঙ্কারে বারবার ড্রোন হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর পেছনের দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের। কুকুর নয়, জেল পাহারা দেয় একদল রাজহাঁস। ব্রাজিলের সাও পেদ্রো দে অ্যালকান্তারা জেলের বাইরে ছবিটা এরকম। জেলের কর্মচারীদের দাবি কুকুরের থেকে রাজহাঁসের পাহারা দেওয়ার পারদর্শিতা অনেক বেশি। পোষ্যরও কান হবে মিকি মাউসের কানের মতো, তাই তড়িঘড়ি কানের আকার বদলাতে পোষ্য বিড়ালের প্লাস্টিক সার্জারি। চীনে ক্রমেই বাড়ছে পোষ্যের প্লাস্টিক সার্জারির। আসন্ন লোকসভা ভোটে প্রার্থী ঠিক করা নিয়ে নানা টানাপোড়েনের ইঙ্গিত মিলছে বিজেপির রাজ্য স্তরে। দলের রাজ্য স্তরের নেতাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য এসেছে কলকাতা টিভির হাতে। এতে রাজ্য নেতাদের প্রস্তাবিত প্রার্থী তালিকা রয়েছে। এই প্রার্থী তালিকায় রয়েছে নানা চমক। তবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে যাদবপুর কেন্দ্রে প্রার্থী করার প্রস্তাব সম্ভবত সব চমকের সেরা ঝলক। বছর আড়াই আগে রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় বলিউড স্টার মিঠুনকে দেখা গিয়েছিল বিজেপির তারকা প্রচারক হিসেবে। সিনেমা ডায়লগ বলে বেশ বিতর্কেও জড়িয়েছিলেন তিনি। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। গেরুয়া মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে নিজের উচ্চতার ঝকমকে স্টেটমেন্ট রেখেছিলেন ডিস্কো ডান্সারের নায়ক। সেই মিঠুনকেই কি এবার কলকাতার দক্ষিণে প্রার্থী করতে চলেছে মোদীর শাহের দল? যদি শেষ পর্যন্ত তাই হয়, কতটা সফল হতে পারে ভোটের দাবা বোর্ডের সেই গেরুয়া চাল? কি হয়েছিল 2019-এর লোকসভা ভোটে? গত লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন পরিচিত অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিজেপি দাঁড় করিয়েছিল অনুপম হাজরাকে। সিপিএমের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সমর্থন দিয়েছিল কংগ্রেস। ভোটে মিমি পেয়েছিলেন প্রায় 48% ভোট। দ্বিতীয় হলেও বিজেপির মিলেছিল মাত্র 27% সমর্থন। বাম কংগ্রেস জোটাতে পেরেছিল 21% ভোট। তৃণমূল প্রার্থী মিমি জিতেছিলেন 2,95,000 ভোটের ব্যবধানে। এই লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র। বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল জয়। বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, যাদবপুর, ভাঙড় ও টালিগঞ্জ কেন্দ্র নিয়ে গঠিত যাদবপুর লোকসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল বড় জয় পায় 6টি বিধানসভা কেন্দ্রে। কেবল ভাঙড় কেন্দ্রে যেতে বাম কংগ্রেস সমর্থিত নওশাদ সিদ্দিকী। বেশ বোঝা যাচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র বিজেপির কাছে মোটেই ফুল বিছানো পথ নয়। এখানে লড়তে বিজেপির চাই এমনই প্রার্থী যাকে বাম সমর্থকরাও পছন্দ করবেন। যদি বাম ভোটের প্রায় সবটাই বিজেপিতে ট্রান্সফার করা যায়, যদি বিজেপি গত লোকসভা ভোটের সমর্থন ধরে রাখতে পারে, তবেই তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। মিঠুনকে প্রার্থী করার ভাবনা কি সেদিক থেকেই? মিঠুনের বাম ভাবমূর্তি কাজে লাগাতেই কি উত্তর কলকাতার ছেলে মিঠুনকে দক্ষিণ কলকাতার উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চলে দাঁড় করানোর কৌশল? এবার কি তবে পেয়ার ঝুকতা নেহির বদলে মিঠুনের ভাবমূর্তি গড়া হবে মৃণাল সেন পরিচালিত মৃগয়া সিনেমার ছাঁচে? লোকসভার ময়দানি লড়াইয়ে রাজি হবেন তো 73 বছর বয়সী মিঠুন? রাজি হলে কিন্তু যাদবপুরে দেখা যেতে পারে ইন্টারেস্টিং নির্বাচনী দ্বৈরথ। কলকাতা টিভি। এবার যে খবরের দিকে নজর রাখবো, আদিবাসী সংগঠনের ভারত বন্ধের প্রভাব রেল চলাচলে পড়েছে। পুরুলিয়া আদ্রা শাখায় বেশ কয়েকটি ট্রেন চলাচল বন্ধ হয়েছে আদিবাসী সংগঠনের ডাকে ভারত বন্ধ। পুরুলিয়া স্টেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই কিন্তু রেল লাইনে নেমে মিছিল শুরু করেছেন রীতিমতো পুরুলিয়ার যে সমস্ত আদিবাসী সংগঠনগুলি রয়েছেন এবং সারনা ধরমকোডের দাবিতে তাদের এই বন্ধের প্রভাবে বন্ধ রয়েছে রেল চলাচল। দেখছেন সেই ছবি। পুলিশ বাহিনী যেরকম রয়েছে সেখানে টহল দিচ্ছে। 12 ঘন্টা ধরে বন্ধের ডাক আদিবাসী সেঙ্গেল অভিযানের এবং বেশ কয়েকটি দাবিতে তারা এই বন্ধের ডাক দিয়েছে এবং সেই প্রভাব পড়েছে পুরুলিয়াতে রেল চলাচলেও। সকাল থেকেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বন্ধের প্রভাবে বন্ধ রয়েছে রেল চলাচল। আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে
ভারত বন্ধ এবং ভারত বন্ধের প্রভাব রেল চলাচলেও পড়েছে। পুরুলিয়া আদ্রা শাখায় একাধিক ট্রেন চলাচল বন্ধ হয়েছে। সকাল 6টা থেকে রেল অবরোধ। আদিবাসী সংগঠনের রেল লাইনে নেমে মিছিল করতে থাকেন তারা। আদিবাসী সংগঠনের ডাকে ভারত বন্ধের প্রভাব পড়ল সরাসরি রেলে। আদিবাসী রাষ্ট্র ও সারনা ধর্ম কোডের দাবিতে তাদের এই রেল অবরোধ আপনাদের সামনে তুলে ধরছি পুরুলিয়ার ছবি। সেখানে রেল অবরোধ চলছে। সকাল থেকেই বন্ধের প্রভাবে বাস ও রেল চলাচল বন্ধ রয়েছে। দেখছেন সেই ছবি। রেল লাইনে নেমে রীতিমতো মিছিল করছেন আদিবাসী সংগঠন। তপন হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। তপন, পুরুলিয়া এই মুহূর্তে কি ছবি, কি কর্মসূচি করছেন আদিবাসী সংগঠন? সকাল থেকে আদিবাসী সংগঠন, আদিবাসী সেঙ্গেল অভিযান, এই সংগঠন, এই নামে সংগঠন, তারা সকাল থেকেই বন্ধ পালিত করে। ফলত তারা গত কয়েকদিন আগেই 30শে ডিসেম্বর 12 ঘন্টা ভারত বন্ধের ডাক দেয়। তার ফলে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা চান্ডিল শাখার কাটারি স্টেশনে তারা রাস্তায় নেমে রেল লাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। ফলত সকাল থেকে রেল চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। একাধিক ট্রেনকে বাই রুট পরিবর্তন করতে হয়েছে এবং একাধিক ট্রেনকে শর্ট রুট করতে হয়েছে। ফলত এই মুহূর্তে পুরুলিয়ার কাটারি স্টেশনে অবরোধ চলছে। আদিবাসী সংগঠনের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা স্টেশনের মধ্যে যে রেল লাইন, সেই রেল লাইনের মধ্যে তারা নেমে পড়ে। ফলত সেখানেই তারা মিছিল করে। ফলত রেল চলাচল একদম বন্ধ। পুলিশ এবং ডিআরপি এবং আরপিএফ এবং জেলা প্রশাসনের কর্তারা এসে তাদের সঙ্গে আলোচনায় বসেছেন এবং দেখছেন যে কিভাবে এই অবরোধ তুলে দেওয়া যায়। তার কারণ তুমি জানো যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন এই রুট দিয়ে চলাচল করে। তোমায় বলি যে রাঁচি হাওড়া যে বন্দে ভারত এক্সপ্রেস, সেই বন্দে ভারত এক্সপ্রেস প্রায় 1 ঘন্টা সময় ধরে পুরুলিয়া স্টেশনে দাঁড়িয়েছিল। তারপরে বাধ্য হয়ে রেল কর্তৃপক্ষ সেটাকে কুস্টার হয়ে, মুড়ি হয়ে, চান্ডিল হয়ে আবার ঘুরপথে চালানোর একটা পরিকল্পনা নিয়েছে। ফলত তোমায় বলি হাওড়া চক্রধরপুর যে এক্সপ্রেস ট্রেন, সেটিকে আদ্রা স্টেশনে রদ করা হয়েছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন যেগুলোকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এখন রেলের আধিকারিক এবং জেলা প্রশাসনের কর্তারা আদিবাসী সংগঠনের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসছেন, দেখছেন যে কিভাবে এই রেল যে আন্দোলন, সেই রেল আন্দোলন তুলে দেওয়া যায়। একেবারে ধন্যবাদ তপন। পুরুলিয়া আলিপুরদুয়ারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সারনা ধর্ম কোডের দাবিতে বন্ধ, ভারত বন্ধের প্রভাব রেলেও। আলিপুরদুয়ারের প্রতিনিধি পিনাকি চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পিনাকি, আলিপুরদুয়ারে রেল চলাচলে কতটা প্রভাব পড়েছে? যাত্রীরা কতটা ভোগান্তির শিকার হচ্ছেন? হ্যাঁ, যাত্রী ভোগান্তি তো রয়েছে, সঙ্গে রেল চলাচলেও একটা বড় প্রভাব পড়েছে। তার কারণ হচ্ছে এই উত্তর পূর্ব সীমান্ত রেলের বেশিরভাগটাই তো অসমমুখী। সেখানে যে সমস্ত ট্রেনগুলো এই সময় চলাচল করছিল, প্রচুর ট্রেন আটকে রয়েছে বিভিন্ন স্টেশনে এবং 12 ঘন্টা ব্যাপী এই অবরোধ চলবে, সেটাই জানানো হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। যার ফলে এই যে অসমগামী যে সমস্ত ট্রেন বা অসম থেকে যে সমস্ত ট্রেনগুলো দেশের অন্যান্য অংশে চলাফেরা করার কথা ছিল, প্রত্যেকটি ট্রেনই আটকে রয়েছে। ধন্যবাদ পিনাকি। স্বর্ণ ইন্দান সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ সামনে আসছে। ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। হুগলির উত্তরপাড়ার ঘটনা। স্বর্ণ ইন্দান সংস্থায় আর্থিক তছরূপের অভিযোগ। ইতিমধ্যেই ওই ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। নগদ টাকা ও সোনার গয়না তছরূপের অভিযোগ সামনে আসছে। হুগলির উত্তরপাড়ার ঘটনা, ম্যানেজারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হুগলির উত্তরপাড়ার ঘটনায় পলাতক অভিযুক্ত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, স্বর্ণ ইন্দান সংস্থায় আর্থিক তছরূপের অভিযোগ। সংস্থার ম্যানেজারের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। নগদ টাকা ও সোনার গয়না তছরূপের অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ ইতিমধ্যে কিন্তু দায়ের করা হয়েছে। ম্যানেজারের বিরুদ্ধে এই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক ওই ঋণদান সংস্থার ম্যানেজার। হুগলির উত্তরপাড়ার ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নগদ টাকা ও সোনার গয়না তছরূপের অভিযোগ। পলাশ চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি। পলাশ, ঠিক কি অভিযোগ ওই ম্যানেজারের বিরুদ্ধে?
দেখো, ওই ম্যানেজারের 6 মাস অন্তর উত্তরপাড়ার এই যে স্বর্ণ ঋণদারি সংস্থা, এদের প্রতি 6 মাস অন্তর তাদের অডিট হয় এবং গত কাল থেকে অডিট হচ্ছে এবং সেখানে কিন্তু ক্যাশ লেনদেনের একটা মানে ফাঁক থাকে এবং তারপরে কিন্তু ম্যানেজার সেই ক্যাশ মিটিয়ে এবং বাড়ি তারপরেই কিন্তু আবার যে অডিট যখন হন তখন গতকাল দেখেন যে সেখানে কিন্তু যে সোনা রয়েছে সেখানে সোনাও গরমিল রয়েছে। দেখা যায় যে তিনি বাড়ি থেকে পলাতক। এই ঘটনায় কিন্তু স্থানীয় যারা গ্রাহক ওখান থেকে লোন নিয়েছেন তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। দুদিন ধরে স্বর্ণ ঋণদানি সংস্থা বন্ধ রয়েছে এবং এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু তাই নয়, সাধারণ মানুষ কিন্তু অভিযোগ করছেন কোথায়, যদি রক্ষক কি ভক্ষক হয় তাহলে কার প্রতি বিশ্বাস করে আমরা এই রাখতে পারি সোনা। ভাস্বতী, ধন্যবাদ পলাশ।